রাজধানীর উত্তরায় একটি 7তলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনায় দুই পরিবারের 6 জন মারা গেছেন। এই ঘটনায় আহত 13 জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে 3 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে দোতলা ভবনে বাস করা একই পরিবারের 3 সদস্য হলেন ফজলে রাব্বি রিজভী, আফসানা আক্তার সুবর্ণ ও মোহাম্মদ রিশান। বাকি 3 জন হলেন হারিস উদ্দিন, মোহাম্মদ রাহাব ও রোদেলা। ফায়ার সার্ভিস জানায় সকাল 8টার দিকে উত্তরার 11 সেক্টরের এই 7তলা ভবনটিতে আগুন লাগে। সকাল 10টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর দ্বিতীয় তলা থেকে কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে উত্তরা লুবানা হাসপাতালে 2 জন এবং বার্ন ইনস্টিটিউটে মারা যান আরও 1 জন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানায়নি ফায়ার সার্ভিস। সিঁড়িতে এমন একটা পরিস্থিতি ছিল যে পুরোটাই গরম ছিল, মানে দেখার মতন। অলরেডি ততক্ষণে গ্লাস সব ফাটতেছিল এবং আগুনটা উপর দিকে যাচ্ছিল। তো তখন ওনারা ঢুকলো, টিম ঢুকলো, এরপরে আরেকটা ইউনিট আসলো, তারপরে আরেকটা ইউনিট, টোটাল 3টা ইউনিট আমি দেখেছি। তো ওনাদের সাথে মোটামুটি যতটুকু আমাদের হেল্প করে আমরা করেছি। তো তারপর হচ্ছে পর্যায়ক্রমে 4 তলায় 5 তলায় পর্যন্ত আগুনটা ছড়াই গেছে। আগুনটা লাগছে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে, দোতলায় সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ঠিক আমার বাসার অপোজিটেই, মানে এই বাসাটা, যেই বাসাটায় আগুন লেগেছে অপোজিটে এই বাসাটাতেই আমার, এবং ফ্রন্ট সাইডে দাউ দাউ করে আগুন জ্বলছে। সিলিন্ডার ব্লাস্ট হয়েছে এবং আইপিএস এর ব্যাটারিও নাকি ব্লাস্ট হয়ে গেছে 2তলা 3তলা থেকে। 3 জন পেশেন্ট আসে, 3 জনই আসলে মৃতদেহ নিয়ে আসা হয়েছিল। তারা ওই ঘটনাস্থলেই ওই অগ্নিকাণ্ডের কারণে যে ধোঁয়া সৃষ্টি হয়েছিল তাতে দম বন্ধ হয়ে শ্বাসনালী রোধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি এসকেএফে চাকরি করতেন। ওনার ওয়াইফ আফরোজা ঢাকা মেডিকেলে মারা গেছে, আমিও শুনছি। আর ওনার ছেলে 2.5 বছর বয়স, উনি হচ্ছে লুবানা হাসপাতালে মারা গেছে। আর ওই যে মোহাম্মদ হারিস মিয়া, যে তার নাতি সম্ভবত ওই যে স্পেশালাইজড হাসপাতালে 3.5 বছর বয়স মেয়ে মারা গেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভাস্কর, আগুনের ঘটনায় সর্বশেষ খবর কি এবং ফায়ার সার্ভিস কি বলছে? এছাড়া হতাহতের সংখ্যা কত, সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আসলে আপনি যে কয়টি প্রশ্ন করলেন সেই কয়টি প্রশ্নের উত্তর হয়তো ইতিমধ্যে আপনিও জেনে গেছেন। কারণ ফায়ার সার্ভিসের আগুনের ঘটনা, ফায়ার সার্ভিস কিন্তু এখন পর্যন্ত বলেনি অগ্নিকাণ্ডের প্রকৃত ঘটনা কি, এবং ফায়ার সার্ভিস কিন্তু তাদের যে কাজ সেই কাজ কিন্তু সম্পন্ন করেছে সকাল 10টা 5 মিনিটে। আর এই মুহূর্তে উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের যে 34 নম্বর বাসা, সকালে যে অগ্নিকাণ্ড হয় সেই অগ্নিকাণ্ডের ফলে পুরো এলাকায় কিন্তু একটি শোকাময় পরিবেশ বিরাজ করছে। শুক্রবার দুপুরে জুমার নামাজের পর 3 জনের জানাজা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে, এবং জানাজার নামাজ শেষে আপনি দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে আশপাশের বিভিন্ন সড়ক এবং বাসা থেকে তারা সকলেই কিন্তু আসছেন, এবং সকালে মর্মান্তিক যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনার কেউ কারণ জানার চেষ্টা করছেন, কেউ যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানার চেষ্টা করছেন, কেউ বা ঠিক কী কারণে এতগুলো প্রাণহানির ঘটনা ঘটলো তাদের সে বিষয়ে আলোচনা করছেন। স্বজনরা যারা আসছেন তারা আহাজারি করছেন। মূলত একটি সুখময় পরিবেশ বলতে যা বোঝে সেই পরিস্থিতি। এবং এই যে মর্মান্তিক অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। যাদের নামগুলো যদি উল্লেখ করি, যে 14 বছর বয়সী রোদেলা, 2 মাস 5 দিন বয়সী মোহাম্মদ রিশান, 18 বছর বয়সী ফজলে রাব্বি সৌরভ, 52 বছর বয়সী মোহাম্মদ হারিস উদ্দিন, 17 বছর বয়সী মোহাম্মদ রাহাব এবং 21 বছর বয়সী আফসানা। এই 6 জনের মাঝে 3 জনের মৃতদেহ কিন্তু কিছুক্ষণ আগে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং উত্তরা 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের যে মসজিদ, সেই মসজিদে কিন্তু তাদের জানাজা সম্পন্ন করা হয়েছে। কিছুক্ষণ আগে যেমন বলছিলাম যে ঠিক জানাজার পরে মানুষের ঢল কিন্তু নেমেছে এই বাসভবনটিকে কেন্দ্র করে। একটু যদি পিছনে ফিরে যাই, সকাল 7টা বাজার 5 মিনিট আগে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন তারা কিন্তু বলছেন যে প্রাথমিকভাবে 2টি বিস্ফোরণের শব্দ শুনতে পান, এবং তারপরে কিন্তু ভবনটির বাম পাশে অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তলার বাম পাশের যে
ফ্ল্যাটগুলো রয়েছে সেই ফ্ল্যাটগুলোর প্রত্যেকটি ফ্ল্যাটেই মুহূর্তের মাঝে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মাঝেই বলছি কারণ সময়টি প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন যারা দেখেছেন ঘটনা তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় পেয়েছেন এবং এই ভবনের বিভিন্ন তলায় যারা বিভিন্ন ফ্ল্যাটে যারা অবস্থান করছিলেন বাম পাশে তাদের অনেকেই কিন্তু আগুনের ঘটনাটি বুঝতে পারার পরও তারা ফ্ল্যাট থেকে বের হতে পারেনি কারণ পুরো সিঁড়িঘর জুড়েই কিন্তু আগুন এবং ধোঁয়া ছিল এবং তার থেকেও মর্মান্তিক যে বিষয়টি হয়েছিল রয়্যাল, আমি আপনাকে জানাতে চাচ্ছি যে বাসার ছাদের যে গেট সেই গেট কিন্তু খোলা ছিল না এবং শুধুমাত্র ছাদের গেট খোলা না থাকার কারণে কিন্তু মৃতের সংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে এমনটি কিন্তু বলছে স্থানীয়রা এবং যারা সকাল থেকে পুরো ঘটনা প্রত্যক্ষ করছেন তারা কিন্তু বলছিলেন যে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই কিন্তু বারান্দা দিয়ে এসে বাইরের মানুষের কাছে সাহায্যের জন্য আকুতি করছিলেন এবং তারা বলছিলেন যে কোনোভাবেই তারা ছাদটিতে প্রবেশ করতে পারছেন না। যদি তারা নিহত যারা রয়েছেন তারা যদি ছাদে প্রবেশ করতে পারতেন তাহলে হয়তো বা আশেপাশের বাসার ছাদে কোনোভাবে তারা লাফ দিয়ে যদি যেতে পারতেন তাহলে কিছু প্রাণ হয়তো বা বাঁচার সম্ভাবনা ছিল। এবং আরও একটি ঘটনা বলতে চাচ্ছি, সকাল থেকে এই ভবনের যে মূল মালিক তার কাছ থেকে কিন্তু কোনো ধরনের সহায়তাই নিহত যারা হয়েছে অথবা আহত যারা রয়েছে তারা কিন্তু পাননি। ভবনের প্রধান ফটক পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একই সাথে যারা এই ভবনে থাকতেন তাদের পরিচয় নাম ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও চরম মাত্রায় যে ধরনের যদি কোনো অসহযোগিতা করা থাকে তার সব কিছু কিন্তু করা হয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে। এবং স্থানীয়রা কিন্তু বলছেন যে রয়্যাল সাধারণভাবে ঢাকা শহরের প্রায় কোনো বাসায় যে নিরাপদ নয় আজকে আগুনের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো এবং একই সাথে বাসভবনের ছাদের গেট যে বন্ধ রাখা সেটি যে কতটুকু ক্ষতির কারণ হতে পারে সেই বিষয়টি আরও একবার আমরা দেখতে সকলেই এই যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি স্মরণ করিয়ে দিই। রয়্যাল, ধন্যবাদ ভাস্কর ভাদুরী। বেশ কিছু তথ্য আমরা আসলে আপনার কাছ থেকে জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত ছিলেন উত্তরায় থেকে, সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য তার কাছ থেকে জানছিলাম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে আজ দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে এই শোকসভার আয়োজন করা হয়েছে। দুপুর 12:30টার দিকে খুলে দেওয়া হয় প্রবেশপথ। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে এই শোকসভায় প্রধান উদ্যোক্তা হিসেবে থাকছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ। বক্তব্য রাখবেন বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা। আয়োজনে উপস্থিত থাকবেন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি মিশনের কূটনৈতিকরাও। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী শফিকুল হক, যুক্ত তার সাথে। শফিকুল হক, শোক সভার আয়োজন কেমন দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। শোক সভাটি আসলে শুরু হবে বেলা 2:30টায়, আনুষ্ঠানিকভাবে এটি শুরু হওয়ার কথা। তবে এরই মধ্যে তাদের যেই ধরনের প্রস্তুতি নেওয়া দরকার আজকে শোক সভা ঘিরে, আপনি জানেন নাগরিক সমাজের ব্যানারে আজকের এই শোক সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তারা বেগম জিয়াকে তারা বলেছেন এখানে অপরাজেয় বেগম খালেদা জিয়া, এমন শিরোনামে এই নাগরিক শোক সভার আয়োজনটি তারা করেছে। এবং মূলত আজকে এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরের বিভিন্ন পর্যায়ের নাগরিক যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তারা আজকের এই শোক সভায় অংশ নেবেন এবং যেই বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য দীর্ঘ যেই রাজনৈতিক জীবন সেসব বিষয় নিয়ে মূলত আজকে এখানে আলোচনা হবে, এমনটি আয়োজকদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন পর্যন্ত যে ধরনের প্রস্তুতি দেখছি যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, আপনি যেটি এর আগে বলছিলেন, সেই দক্ষিণ প্লাজায় বড় একটি মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে
যারা বেগম খালেদা জিয়াকে এখানে স্মরণ করে যারা বক্তব্য রাখবেন তাদের বক্তব্যের জন্য নির্ধারিত স্থান রাখা হয়েছে। এর পাশাপাশি সামনের সারিতে আমরা দেখতে পাচ্ছি অতিথি যারা আজকের এই অনুষ্ঠানে অংশ নেবেন তাদের জন্য নির্ধারিত আসন সামনের সারিতে রাখা হয়েছে। তবে কোনো রাজনৈতিক কোনো নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন না বলেও আমরা জানতে পেরেছি। বিভিন্ন শিক্ষাবিদ থেকে শুরু করে শিক্ষাবিদ, বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক থেকে শুরু করে সমাজের নীতি নির্ধারণী পর্যায়ের অনেক আমন্ত্রিত অতিথি আজকের এই নাগরিক যে শোক সভার আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত হবেন এবং বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক যে জীবন সেসব বিষয়ে তারা আসলে যারা এখানে বক্তব্য রাখবেন সেগুলো শুনবেন। একটি বিষয় বলে রাখি, রয়্যাল আজকের এই আয়োজনে যেটি আয়োজকদের পক্ষ থেকে এর আগে আমাদেরকে জানানো হয়েছে যে আমন্ত্রণ পত্র যাদেরকে দেওয়া হয়েছে শুধু তারাই এখানে আমন্ত্রিত এবং সেই আমন্ত্রিত অতিথিদের সংখ্যা যদি বলতে হয় সেটি 5,000 এমন একটি সংখ্যা তারা বলেছেন। এর বাইরেও আসলে যারা আজকের এই শোকসভায় যারা আসবেন তারা আসলে এখানে এসে মূল মঞ্চেও যদি না থাকতে উপস্থিত থাকতে না পারেন তারা যেই সংসদ ভবনের সামনের যে অংশটি রয়েছে সেসব জায়গায় বসে তারা এই আয়োজনে তারা অংশ নিতে পারবেন এবং একটি ভাব গাম্ভীর্যমূলক একটি আবহ এখানে যেন বজায় থাকে সেই বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বারবারই আসলে এখানে বলা হচ্ছিল। রয়্যাল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পুরো পরিবারবর্গকে সাথে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা যতদূর জানতে পেরেছি হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা করবেন। তো ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন স্তরের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এরই মধ্যে এই যেই শোকসভার যে স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার সামনে এসে তাদের যে নির্ধারিত যে আসনগুলো সেই আসনগুলোতে তারা অংশ নিচ্ছেন এবং যে শৃঙ্খলার যে বিষয়টি বারবার বলা হচ্ছিল সেই বিষয়গুলো রক্ষা করার তারা চেষ্টা করছেন এবং আয়োজকদের পক্ষ থেকেও এক ধরনের সহযোগিতা রয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি। তো হয়তো 2:30টায় অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা, এরই মধ্যে হয়তো বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার যে পরিবারের সদস্যরা তাদেরকে নিয়ে এখানে এসে উপস্থিত হবেন। এছাড়াও আমরা বিভিন্ন দেশের কূটনৈতিক পর্যায়েরও বেশ কয়েকজনকে আমরা দেখতে পেয়েছি যারা এই শোকসভায় অংশ নিতে এরই মধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছেন। সবাই আসলে অপেক্ষা করছেন মূলত আনুষ্ঠানিকভাবে যখন অনুষ্ঠানটি শুরু হবে তারপরেই এখানে বেগম খালেদা জিয়ার যেই পুতুল থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠার যে গল্প সেই গল্প আসলে এখানে তারা বলবেন এবং তার সরকারের বেগম খালেদা জিয়া যখন সরকারের দায়িত্ব পালন করেছেন তখন তার যেই সব কাজ, এর পাশাপাশি বিরোধী দলে থাকা অবস্থায় দেশের জন্য দেশের অবদানে তার যে ভূমিকা সেসব বিষয়গুলো নিয়ে মূলত আজকের এখানে আলোচনা হবে। তো রয়্যাল আমরা অপেক্ষা করছি অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মাত্রই হয়তো আরো বিস্তারিত তথ্য এখান থেকে আপনাকে জানাতে পারবো। রয়্যাল এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী রফিকুল হক যুক্ত ছিলেন, যারা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যে শোক সভা আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়ে তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনছিলাম। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বিএনপি, বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের সল্ট ঘোলা মেরিটাইম ইনস্টিটিউটে মাঠে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংগঠন ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আমির খসরু ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটি রেইনবো জাতি হিসেবে একসাথে চলার আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশের সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে, এটাই বিএনপির প্রত্যাশা। এখন দেশের জন্য দরকার একটি লেভেল প্লেইং ফিল্ড যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে। নারীর ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জনগণকে শক্তিশালী হতে হবে, রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা। দেখছি না আমরা রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না। এখানে আসছেন, এখানে অনেক লোক বাংলাদেশের লোক আসে না, ওরা বাড়িঘর করে থাকছে না, জায়গা কিনে ঘর করে থাকতেছে। তো আপনাদের মনে এই ধারণাটা রাখবেন, আমি অনুরোধ করি যে আমরা সবাই এক এখানে, এই ব্যাপারে কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন নাই। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রেড কার্ড দেখাবে। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার
কল্লা শহীদ মাজার ঘুরে দেখার আগে সার্কিট হাউসে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, যারা শহীদের রক্ত নিয়ে রাজনীতি করে তাদের এই সমাজে কোনো জায়গা নেই, খুনিদের জায়গা জেলখানায়। নির্বাচন নিয়ে তিনি বলেন, এবার নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। প্রত্যেকটা জায়গায় গণভোট নিয়ে যথেষ্ট ভিডিও আছে, মানুষজন এটা নিয়ে কথা বলছেন, তারা এই কথাগুলো শুনছে। আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না, তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচনের আগে ও পরে হিন্দু সম্প্রদায়ের স্থাপনা, ঘরবাড়ি, মন্দির ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে জাতীয় হিন্দু মহাজন। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আয়োজন করে এই সংগঠনটি। তারা বলেন, সরকার সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাই এবারের জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘুদের উপর হামলার আশঙ্কা করছে সংগঠনটি। তারা যেন নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেই দাবিও করেন তারা। এছাড়াও আগামী 23 জানুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন চাকরি পরীক্ষা স্থগিত রাখারও দাবি করে সংগঠনটি। আমরা প্রত্যেকটি দল বা ব্যক্তিকে অনুরোধ করছি, জয় পরাজয় মেনে নিয়েই নির্বাচন করার। কারণ নির্বাচনে হেরে গেলে হিন্দু সম্প্রদায় ভোট দেয়নি এই অজুহাতে হিন্দু সম্প্রদায়ের মঠ মন্দির, ঘরবাড়ি, প্রতিমা ভাঙচুর, নারীর উপর অত্যাচার নির্যাতন করতে হবে, এটা মোটেই কাম্য নয়। এদেশে সংখ্যালঘু নির্যাতন একটা নিয়মিত প্রক্রিয়া, যা বর্তমান সময়ে বহুগুণে বেড়ে গেছে। নির্বাচনের আগেও পরে সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, তাদের স্থাপনায় আঘাত করা হয়। কারণ আপনারা জানেন, এদেশে যে কোনো রাজনৈতিক বলি পাঠা হয় হিন্দু সম্প্রদায়। আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত খুলনার নারী ভোটাররা। তারা বলছেন, খুলনার সার্বিক নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা খুবই জরুরি। প্রচার থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারলেই কেবল যোগ্য নেতা নির্বাচিত হবেন। রাজু হাওলাদারের তথ্য ও ছবিতে বিস্তারিত। কাজী তিলোত্তমা ইসলাম খুলনার একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। পরিবারের পাশাপাশি গ্রাহকদের সেবা দিতে সার্বক্ষণিক তটস্থ থাকতে হয় তাকে। পেশাজীবী এই নারীর ভাবনায় রয়েছে আসন্ন নির্বাচন। অন্যদিকে ফেরি করে সবজি বিক্রি করেন খালেদা বেগম। সামান্য আয় দিয়ে চলে 4 সদস্যের সংসার। 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে দারুণ উদ্গ্রীব এই প্রবীণ। কেন্দ্রে গেলে তখন বাইর করে দিত, এখন সামনে নির্বাচন হলে ভোটটা দেওয়ার ইচ্ছে আছে, সেইভাবে সুস্থভাবে ভোটটা হোক, এটা আমিও চাই, জনগণও চাই। খুব সুন্দর স্মুথলি একটা নির্বাচন হবে, সবাই হাসি মুখে যাবে, সবাই ভোট দিবে, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, কোনো হানাহানি হবে না। ভোটের দিন যত এগিয়ে আসছে, খুলনার নারী ভোটারদের মধ্যে ততই বাড়ছে ভোট ভাবনা। কারো ভাবনায় প্রতীক প্রিয় রাজনৈতিক দল, আবার কারো ভাবনায় রয়েছেন পছন্দের প্রার্থী। কেউ আবার ভাবছেন আগামীতে এলাকার উন্নয়নের সাথে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। ভালো লাগার প্রতীককে ভোট দিবে বা ভালো লাগার ব্যক্তিকে ভোট দিবে, সেটা নির্ভয়ে যাইতে বাধা থাকবে না, কোনো বাধা বিপত্তি আসবে না বা কোনো ভয় থাকবে না যে আমি বাসায় যেতে পারবো কিনা। সার্বিক নিরাপত্তার মাধ্যমে যাতে সুষ্ঠু একটা ভোট হয়, আমরা সেরকম কিছু দেখতে চাই। যে প্রার্থী হবে সেজন্য তার এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকে এবং তাদের সুখ দুঃখ কষ্ট যেন সে ভাগাভাগি করে নেয় সব সময়। তবে এসব কিছু ছাপিয়ে যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তা হলো ভোটের দিন যেন কাটে নির্বিঘ্নে। বিগত নির্বাচনের মতো ভোট কেন্দ্রে গিয়ে যেন দেখতে না হয় ভোট হয়ে গেছে। মেয়েদের যেন সেইভাবে টেক কেয়ার করতে পারে, তারা যেন সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেদিক থেকে খেয়াল রাখবে। প্রার্থী বা যে এমপি হবেন তিনি সৎ হবেন এবং কোনো চাঁদাবাজি থাকবে না, সবার প্রত্যেকটা নারীর নিরাপত্তার দিকে তিনি লক্ষ্য রাখবেন। আমরা চাইবো যে স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, আর আমাদের চাঁদাবাজি ছিনতাই এইটা যেন বিলীন হয়ে যায়। যে দলই আসুক না কেন, যাতে আপনার নারীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, এই ধর্ষণ খুন এইগুলো যাতে না হয়। ভোটাররা বলছেন, যারা প্রার্থী হয়েছেন এলাকার সমস্যা সম্পর্কে তারা জানেন, যে কারণে সমস্যা সংকট আর তা থেকে উত্তরণ ঘটাবেন এমন প্রার্থীকে আগামী 5 বছরের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান তারা। মনিরা কাজুরি, 71। আজ পবিত্র শবে মেরাজ।
হিজরি সনের রজব মাসের ২৬ তারিখে রাতে আল্লাহ রব্বুল আলমিনের দিদার লাভ করেন হজরত মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নির্দেশ নিয়ে এই রাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 বার সালাত আদায়ের বিধান মানবজাতির কাছে পৌঁছে দেন। এই রাতে মহান আল্লাহর নিকট রহমত ও ক্ষমার প্রার্থনার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত, জিকির, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করবেন। অনেকে এই রাতে সেহরি করে পরের দিন নফল রোজাও রাখেন। ইবাদতের পাশাপাশি দরিদ্রদের দান খয়রাত করার প্রতি বিশেষ গুরুত্ব দেন ইসলামী চিন্তাবিদেরা। এই রাতে প্রিয়জনদের কবরে দোয়া করতে যান মুসলিমরা। আপাতত রাজধানীতে শৈত্যপ্রবাহের সংখ্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে 23 জানুয়ারির পর সারা দেশে বিভিন্ন জায়গাতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এই সময় কুয়াশা কম থাকায় ফসলের ক্ষতির সংখ্যা খুব একটা নেই বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শারমিনীর রিপোর্ট। উত্তরের জেলায় ঠান্ডায় জুবুথুবু হলেও কেবল পঞ্চগড়, দিনাজপুর, চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বইছে, তাও মৃদু ধরনের। আবহাওয়া অফিস বলছে 23 জানুয়ারি থেকে এই মৃদু আর মাঝারি মিলিয়ে জেলার সংখ্যা আরও বাড়বে। তবে ঢাকাতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। 23 তারিখের পর যে তাপমাত্রা কমবে সেটাও বড় আকারে কমার সম্ভাবনা কম, শুধু মৃদু থেকে মাঝারি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে ঢাকায় যখন তাপমাত্রা 10-এর নিচে আসে তখন কিন্তু দেশের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকে। অর্থাৎ দেশের উত্তরাঞ্চলে বা পশ্চিমাঞ্চলে যখন মাঝারি অথবা তীব্রতে নেমে আসে তখন ঢাকায় হয়তো মৃদু শৈত্যপ্রবাহ পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে আমাদের যে প্রেডিকশন তাতে এখন পর্যন্ত ঢাকায় 10-এর নিচে বা মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। এই সময় খুব একটা কুয়াশা না থাকায় ফসলের ক্ষতির সম্ভাবনা দেখছে না, জানালো আবহাওয়া অফিস। এখন হালকা থেকে মাঝারি কুয়াশা আছে, তো এই কুয়াশা এটা শীতকালে এটাই স্বাভাবিক কুয়াশা। তবে যেহেতু ঘন কুয়াশা নাই, ফলে এখন যে কৃষি পণ্য আছে সেই কৃষি পণ্যের উপর ক্ষতির প্রভাবটা কিছুটা কম। গত 24 ঘন্টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন 8.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 29 ছাড়িয়ে, আর রাজধানীতে 15.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর তাপমাত্রা বাড়বে। শারমিনীরা, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।